সময় ছিল যখন চোখের ছানি মানেই ছিল মানি, অর্থাৎ চোখের ছানি অপারেশনের জন্য অঢেল অর্থ এবং সময় দুটোই ব্যয় হতো। সময় বদলেছে, সেই সাথে বদলেছে চিকিৎসাও। এখন রাজধানীতে তো বটেই, দেশের অনেক জেলা শহরেও প্রতিনিয়ত ছানি অপারেশন হচ্ছে। তবে মূল বিষয়টি হলো সেটি কতটা সূক্ষ্ম, নিরাপদ এবং বিশ্বস্ততার সঙ্গে হচ্ছে। এছাড়াও যারা ছানি চিকিৎসা নিচ্ছেন তারা কতটা যথাযথ এবং সচেতনভাবে নিয়ম মেনে চলছেন। স্বাগত সবাইকে চোখ এবং দৃষ্টিশক্তির সমস্যা এবং সম্ভাব্য পরামর্শ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। এ পর্যায়ে আজকে আমরা আলোচনা করব চোখের ছানি অপারেশনের আগে ও পরে করণীয় নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন চোখের চিকিৎসায় সফল চিকিৎসা ব্যক্তিত্ব, স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডাক্তার হারুন রশিদ স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো আছি স্যার। আসলে আজকে আমরা আলোচনা করব ছানি অপারেশনের আগে এবং পরে করণীয় এই বিষয়টি নিয়ে। বিষয় যাবার আগে আসলে আপনার কাছে জানতে চাইবো যে ছানি বলতে আমরা কি বুঝি এবং এই ছানির চিকিৎসা কি? চলো একটা মডেল দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দেই। আমাদের চোখকে সবসময় আমরা একটা ক্যামেরার সাথে তুলনা করি। ক্যামেরার ভেতরে যেরকম একটা লেন্স থাকে, আমাদের চোখের ভেতরেও একটি স্বচ্ছ প্রাকৃতিক লেন্স থাকে। এই লেন্সটি যদি ঘোলা হয়ে যায় সেটি ছানিতে রূপান্তরিত হয়। চলো আমরা ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। লক্ষ্য করো, এই ছবিতে চোখের ভেতরে স্বচ্ছ প্রাকৃতিক লেন্সটি ঘোলা হয়েছে। নিচের ছবিতে লক্ষ্য করো, এক চোখের ছানি পরিপক্ক হয়েছে, আরেক চোখের ছানি অপরিপক্ক রয়েছে। এর পরের ছবিতে আমরা দেখব যে চোখের ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে চোখের ঘোলা লেন্সটিকে অপসারণ করে চোখের ভেতরে একটি কৃত্রিম লেন্স বসিয়ে দেয়া। ধন্যবাদ স্যার। কি কি ধরনের ছানি অপারেশন আসলে রয়েছে? চলো ছবি দিয়ে বুঝিয়ে দেই। এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট সার্জারি বা ইসিসি, আমি যখন ট্রেনি ছিলাম তখন এই পদ্ধতিতেই আমাকে শিখতে হয়েছিল। সেখানে প্রায় 10 থেকে 12 মিলিমিটার জায়গা কাটতে হয়, 7 থেকে 10টি সেলাই দেবার প্রয়োজন হয়। এর পরের ছবিতে আমরা দেখব যে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি, যেটা তুমি এখন শিখছো। সেখানে 6 থেকে 8 মিলিমিটার জায়গা কাটতে হয়, ছানিটাকে আস্ত বের করে আনতে হয়। এর পরের ছবিতে আমরা দেখব এই দুই পদ্ধতিতে ছানিটাকে যেহেতু আস্ত বের করে আনতে হয়, এই পদ্ধতিতে চোখে ইনজেকশন লাগে, ব্যান্ডেজ দিতে হয়, অপারেশনের পরে কালো চশমা পড়তে হয়। এর পরের ছবিতে আমরা দেখব যে ছানি অপারেশনে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে, একটা নবদিগন্তের সৃষ্টি করেছে যে প্রযুক্তি, তার নাম হলো ফ্যাকো এমালসিফিকেশন বা ফ্যাকো সার্জারি। ছবিতে লক্ষ্য করো, বাম দিকে সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম উইথ ওজিল টর্শনাল টেকনোলজি ফ্রম অ্যালকন ইউএসএ, এবং ডান দিকে লক্ষ্য করো হোয়াইট স্টারাইজ সিগনেচার এলিপস ফ্রম জনসন অ্যান্ড জনসন ইউএসএ। এই ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট যে দুটো মেশিন, সেটা আমরা আমাদের হসপিটালে ব্যবহার করছি। এখানে কি করা হয়? এখানে মাত্র 2 মিলিমিটার ছোট্ট একটা ছিদ্র করে ছানিটাকে মেশিনে টুকরো টুকরো করে ভেঙে বা গলিয়ে বের করে নিয়ে আসা হয়। কোনো রকম সেলাই, ইনজেকশন, ব্যান্ডেজ, কালো চশমা কিছুই লাগে না। ধন্যবাদ স্যার। আপনি বলছিলেন লেন্স বসানোর কথা। এই লেন্সের পাওয়ার সঠিকভাবে নির্ণয় করা আসলে কতটা জরুরি? ভীষণ জরুরি। জাস্ট তুমি কল্পনা করো যে চশমার পাওয়ার সেটা যদি সঠিক না হয় তাহলে তুমি ঝাপসা দেখবে। ঠিক তেমনিভাবে চোখের ভেতরের যে লেন্সটি সেটি তো আজীবন রয়ে যাবে, সেটি যদি পাওয়ার সঠিক না হয় তাহলে কি হবে? একজন রোগী ঝাপসা দেখবে। আমার কাছে মাঝে মধ্যে রোগীরা আসে যে অন্য এক জায়গায় অপারেশন করেছে, বলছে এসে যে ভালো দেখতে পাচ্ছি না। আমি পরীক্ষা করে দেখলাম যে সঠিক পাওয়ারের লেন্স বসানো হয়। অনেক সময় লেন্সটা চেঞ্জ করতে হয়, অথবা চোখে আবার ল্যাসিক করে ঠিক করে দিতে হয়। সেই লক্ষ্যে সঠিক পাওয়ারের লেন্সটি নির্ধারণ করা যথেষ্ট জরুরি। এবং আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই, আমরা সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির যে অপটিক্যাল বায়োমেট্রি, যার মাধ্যমে আমরা এই সঠিক পাওয়ারের লেন্সটি নির্ণয় করতে পারি, সোয়েফট সোর্স অপটিক্যাল বায়োমেট্রি আইওয়েল মাস্টার 700। এর পরের ছবিতে আমরা দেখব পেন্টাক্যাম AXL অপটিক্যাল বায়োমেট্রি। এটি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অপটিক্যাল বায়োমেট্রি, অর্থাৎ দুটো অপটিক্যাল বেস্ট বায়োমেট্রি আমরা আমাদের হসপিটালে ব্যবহার করছি। পরের ছবিতে আমরা দেখব এর পাশাপাশি আমরা লেটেস্ট জেনারেশন বায়োমেট্রি ফর্মুলা ব্যবহার করছি, যেমন ব্যারেট ইউনিভার্সাল 2, ব্যারেট টরিক, অলসন, ব্যারেট ট্রুকে, ব্যারেট টিকে এবং হিল RBF ফর্মুলা। অর্থাৎ অনেকগুলো লেটেস্ট ফর্মুলা ব্যবহার করলে এই লেন্সের পাওয়ারটি সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়।
ধন্যবাদ স্যার, আপনি চমৎকার বলছিলেন। ছানি অপারেশনের আগে আসলে কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয়? চলো ছবি দিয়ে আমরা বুঝিয়ে দিই। প্রথমেই চোখটাকে ভালো করে পরীক্ষা করে দেখতে হয় যে চোখের পাতায় কোনো প্রদাহ রয়েছে কিনা, কেরাটোকোনাস অসুখ রয়েছে কিনা, চোখের শুষ্কতা আছে কিনা। এর পরের ছবিতে আমরা দেখব কর্নিয়াল টোপোগ্রাফি এবং ওয়েভ ফ্রন্ট অ্যাবারোমেট্রির মাধ্যমে আমরা ভালো করে দেখে নেই যে কর্নিয়াতে অ্যাস্টিগম্যাটিজম আছে কিনা, লাগলে তার টরিক লেন্স বসাতে হবে কিনা, বা তার স্ফেরিক্যাল অ্যাবারেশন কীরকম আছে সেটা নির্ধারণের মধ্যে আমরা দেখি যে আমরা স্ফেরিক লেন্স বসাবো নাকি অ্যাসফেরিক লেন্স বসাবো। এর পরের ছবিতে আমরা দেখব স্পেকুলার বায়োমাইক্রোস্কোপি। অনেকের চোখে ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি থাকে, এদের অনেক ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করতে হয়, বিশেষ জেল ব্যবহার করতে হয়, তা না হলে এদের চোখে সিউডোফ্যাকিক বুলাস কেরাটোপ্যাথি হতে পারে। এর পরের ছবিতে আমরা দেখব সঠিক উপায়ে চোখের চাপ পরিমাপ করে দেখতে হবে যে এই ধরনের রোগীদের গ্লোকোমার রোগ আছে কিনা, থাকলে গ্লোকোমার চিকিৎসা করে তারপরে চোখের ছানির অপারেশন করতে হবে। এর পরের ছবিতে আমরা দেখব ভালো করে আমরা অপটিক স্নায়ুটি পর্যবেক্ষণ করে থাকি। এর পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে আমরা হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইজারের মাধ্যমে দৃষ্টির পরিসীমা বিশ্লেষণ করি গ্লোকোমা রোগীদের ক্ষেত্রে। এর পরের ছবিতে আমরা দেখব অপটিক নার্ভেট এবং রেটিনাল নার্ভ ফাইবার লেয়ারের স্ক্যানিং বা ওসিটি আমরা করে থাকি। এর পরের ছবিতে আমরা দেখব দু ধরনের গ্লোকোমার মধ্যে উন্মুক্ত কোণ বিশিষ্ট এবং বন্ধ কোণ বিশিষ্ট গ্লোকোমার পার্থক্য নির্ধারণের জন্য আমরা অ্যান্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেল ওসিটি করে থাকি। এর পরের ছবিতে আমরা দেখব ইউবিএম প্রযুক্তির মাধ্যমে আমরা ওপেন অ্যাঙ্গেল এবং ক্লোজড অ্যাঙ্গেল গ্লোকোমার মধ্যে পার্থক্য নির্ধারণ করে থাকি। চোখ ডাইলেট করে ভালো করে রেটিনাটা দেখা দরকার যে চোখের ভেতরে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, তুমি জানো উন্নত বিশ্বে অন্ধত্বের যেটা প্রধানতম কারণ সেটি আছে কিনা। এছাড়া যাদের ডায়াবেটিস রয়েছে তাদের চোখের ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে কিনা, চোখের ভেতর কোনো রক্তক্ষরণ আছে কিনা, চর্বি জমছে কিনা, আমিষ সেটা ভালো করে দেখা দরকার। পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে আমরা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি করে দেখি যে রেটিনার ডিটাচমেন্ট আছে কিনা বা ম্যাকুলার হোল আছে কিনা। এর পরের ছবিতে আমরা দেখব অনেক সময় চোখের রেটিনা ছিঁড়ে গেলে বা চোখের রেটিনাতে রক্তক্ষরণ হলে আমরা আল্ট্রাসাউন্ড বি স্ক্যান করে থাকি। অর্থাৎ ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেই তারপরে চোখের ছানি অপারেশন বা ফ্যাকো সার্জারি করা উচিত। একজন রোগী এলো আর বলল যে স্যার আমার চোখে ছানি পড়েছে, আমার চোখে লেন্স বসিয়ে দেন, আর পরীক্ষা নিরীক্ষা না করে আমরা লেন্স বসিয়ে দিলাম, সেই রোগী তো ভালো দেখবে না। দায়িত্ব কে নেবে? ধন্যবাদ স্যার। ছানি অপারেশনের ক্ষেত্রে ঢাকা আই কেয়ার হসপিটালে নতুন কি কি ধরনের প্রযুক্তি সংযোজন হয়েছে? দেখো, প্রচলিতভাবে ফ্যাকো সার্জারির অনেক স্টেপগুলো আমরা ম্যানুয়ালি করতাম, এখন আমরা ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ ইমেজ গাইডেড সিস্টেম ব্যবহার করে, চলো ছবি দিয়ে আমরা বুঝিয়ে দিই। যেমন ক্যালিস্টো আই ডিজিটাল মার্কারলেস সলিউশন। এর পরের ছবিতে আমরা দেখব এর পাশাপাশি যোগ হয়েছে লোমেরা 700 অপারেটিং মাইক্রোস্কোপ। এর পরের ছবিতে আমরা দেখব প্রচলিত ফ্যাকো সার্জারিতে যে স্টেপগুলো আমরা ব্যবহার করি, ইনসিশন, ক্যাপসুলার এক্সিস, জেড অ্যালাইন ব্যবহৃত হয় টরিক ইন্ট্রাকুলার লেন্স প্লেসমেন্টের জন্য। এছাড়া কে ট্র্যাক, অপারেশনের পরে কর্নিয়ার বক্রতা স্বাভাবিক রয়েছে কিনা সেটাও আমরা বুঝতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব এই যে আইওএল মাস্টার 700, ক্যালিস্টো আই ডিজিটাল মার্কারলেস সলিউশন এবং লোমেরা 700 মাইক্রোস্কোপ, একটি যন্ত্র থেকে আরেকটি যন্ত্রের মধ্যে তথ্য উপাত্ত খুব সহজেই আদান প্রদান করা হয়। বলতে পারো এক ধরনের মেলবন্ধনের সৃষ্টি হয় যা চোখের ফ্যাকো সার্জারিকে অনেক বেশি নির্ভুল এবং নিখুঁত করে তোলে। ধন্যবাদ স্যার। কোনো রোগী যদি চোখে ছানি পুষে রাখেন বা ছানি অপারেশন না করেন তাহলে তার কি কি ধরনের সমস্যা হতে পারে? দেখো, যত দিন যায় ছানি বাড়ে, ছানি শক্ত হয়, অপারেশনের ঝুঁকি এবং জটিলতা বাড়তে থাকে। বর্তমানে ছানিটাকে মেশিনে টুকরো করে ভেঙে বের করে নিয়ে আসা হয়। তুমি জানো একটা ইট যদি বেশি শক্ত হয় ভাঙতে যেমন কষ্ট, ছানিও বেশি শক্ত হলে অপারেশনের ঝুঁকি এবং জটিলতা বেড়ে যায়। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। এছাড়া দীর্ঘদিন চোখে ছানি পুষে রাখলে ছানির কারণে হঠাৎ করে চোখের চাপের বৃদ্ধি ঘটে এবং হঠাৎ করে চোখ লাল হয়ে যায়, অসম্ভব ব্যথা হয়, মাথা ব্যথা হয়, বমি হতে থাকে এবং দ্রুত অপারেশন না করলে সেই চোখের দৃষ্টি চিরতরে নষ্ট হয়ে যায় এবং অপারেশন করেও অনেক সময় রোগী ভালো দেখে না। ধন্যবাদ স্যার। আপনার কাছে আসলে আজকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছিলাম ছানি অপারেশনের আগে এবং পরে করণীয় এই বিষয়টি নিয়ে। তবে সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির। ফিরব বিরতি শেষে আমাদের সঙ্গেই থাকবেন। নিশ্চয়ই। দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজকে আমরা শুনছি ছানি অপারেশনের আগে ও পরে করণীয় বিষয়টি নিয়ে। আমাদের আলোচনায় সঙ্গে রয়েছেন দেশের অন্যতম অভিজ্ঞ বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা স্পেশালিস্ট ডাক্তার হারুন রশিদ স্যার। আলোচনার বাকি অংশে ফিরব সংক্ষিপ্ত সময় বিরতি শেষে। সঙ্গেই থাকবেন।
বিরতি শেষে আবারও স্বাগত সকলকে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, ছানি অপারেশনের আগে ও পরে করণীয় নিয়ে আজকের আলোচনায় সঙ্গে আছেন বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকমা স্পেশালিস্ট ডাক্তার হারুন রশিদ স্যার। ফিরছি আলোচনায়। বিরতিতে যাবার আগে স্যার আপনি বলছিলেন যে আসলে ফ্যাকো সার্জারির পর কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত। তো চলে যাব পরের প্রশ্নে। আসলে কতদিন পর চোখে পানি দেওয়া যাবে বা একজন রোগী গোসল করতে পারবেন? দেখো, বাইরের পানিতে রোগ জীবাণু থাকে, সুতরাং চোখের ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা রয়েই যায়। সেজন্য আমি মনে করি যে অন্তত 7 দিন বাইরের কোনো পানি চোখের ভেতরে যেন প্রবেশ না করে। এই জন্যে অজু করা, গোসল করা এগুলো 7 দিন পরে করা যায়। ধন্যবাদ স্যার। অনেকেই আসলে জানতে চান যে ছানি অপারেশনের সঠিক সময় কোনটি? দেখো, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা রয়েছে যে অনেকে মনে করেন যে ছানি পাকলে অপারেশন করা উচিত। আবার কেউ কেউ মনে করেন যে চশমার পাওয়ার বারবার পরিবর্তন করতে করতে যখন আর একেবারেই পরিবর্তনযোগ্য নয় তখন আমরা ছানি অপারেশন করব। এই দুটো ধারণাই কিন্তু একেবারেই ভুল কথা। কল্পনা করো একজন পেশাদার গাড়ির চালক বা একজন বিমান চালক, তাদের যদি চোখে ছানি পড়ে, তারা তো ঝুঁকিপূর্ণ পেশায় রয়েছে। এছাড়া ছানির ক্যাটাগরি রয়েছে, যেমন ছানিটি যদি চোখের কেন্দ্রে অবস্থিত হয়, যেমন পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট বা পোস্টেরিয়র পোলার ক্যাটারাক্ট, তাদের কিন্তু বেশ দেখতে সমস্যা হয়, তাদের কিন্তু প্রাথমিক পর্যায়ে অপারেশন করতে হবে। আসলে বিষয়টি হলো যার ছানি পড়েছে তার দৈনন্দিন কাজকর্মে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তার ফ্যাকো সার্জারি করে ফেলতে হবে। ধন্যবাদ স্যার। আসলে অনেকেই জানতে চান যে কোন লেন্সটি আসলে আমার জন্য উপযুক্ত, এটি যদি বলতেন। চলো সবই বুঝিয়ে দিই কি ধরনের লেন্স রয়েছে। লেন্স মূলত 2 ধরনের, একটি হচ্ছে স্ট্যান্ডার্ড মোনোফোকাল লেন্স আর একটি হচ্ছে প্রিমিয়াম লেন্স। তো স্ট্যান্ডার্ড মোনোফোকাল লেন্সে একটি পাওয়ার থাকে, অর্থাৎ দূরে পরিষ্কার দেখা যায় কিন্তু কাছে পড়তে গেলে চশমা লাগে। আর প্রিমিয়াম লেন্স 2 ধরনের, একটি হচ্ছে টরিক লেন্স আর একটি হচ্ছে প্রেসবায়োপিক লেন্স। টরিক লেন্সে সিলিন্ডার পাওয়ার থাকে, তুমি জানো আমরা অনেকেই চশমাতে সিলিন্ডার পাওয়ার ব্যবহার করি। এই ধরনের লেন্স বসালে তার চশমাতে আর পাওয়ারটা লাগে না, কাছে পড়তে চশমা লাগে। আর প্রেসবায়োপিক লেন্সের মধ্যে আমি পরবর্তী ছবি দিয়ে বুঝিয়ে দেই, কয়েক ধরনের লেন্স রয়েছে। বাম দিকের ছবিতে দেখো, এটা বাইফোকাল লেন্স, মাঝখানে এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্স, এবং ডান দিকে লক্ষ্য করো ট্রাইফোকাল লেন্স। বাইফোকাল লেন্সে 2টো পাওয়ার থাকে, দূরে এবং কাছে, অর্থাৎ দূরেও এরা ভালো দেখে, পড়ার সময়ও ভালো দেখে। আর এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্সে দূরে পাওয়ার থাকে এবং মাঝামাঝি জায়গায়, অর্থাৎ কম্পিউটারের দূরত্ব ভালো দেখা যায়। আর যে ট্রাইফোকাল লেন্স, সেখানে দূরে, মাঝে এবং কাছে, অর্থাৎ দূরে, কম্পিউটারে এবং কাছে পড়ার সময় সব জায়গাতে ভালো দেখা যায়। আসলে কোন লেন্সটি ভালো এটি গুরুত্বপূর্ণ বিষয় নয়, গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কোন লেন্সটি ওই রোগীর জন্য উপযুক্ত। এটি আসলে নির্ভর করে যার চোখে লেন্সটি বসানো হবে সেই মানুষটির চোখের কন্ডিশন বা অবস্থা, সেই মানুষটির দেখবার চাহিদা এবং তার জীবন আচরণের উপরে। যেমন ধরো একজন গলফ খেলতে পছন্দ করে, কেউ হয়তো সারাদিন কম্পিউটারে থাকতে পছন্দ করে, কেউ হয়তো সারাদিন মোবাইলে চ্যাট করতে পছন্দ করে। অর্থাৎ একজন মানুষের দেখবার চাহিদা এবং তার জীবন আচরণের উপরে নির্ভর করে কোন লেন্সটি তার জন্য উপযুক্ত। ধন্যবাদ স্যার। অনেক রোগীরই আসলে প্রশ্ন থাকে যে ঘুমানোর সময় অপারেশনের পরে কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত? দেখো, ঘুমানোর আগে আমরা চোখে একটা আই শিল্ড দিয়ে দিই 1 সপ্তাহের জন্য, যাতে লোকটি যদি কখনো চোখে হাত দিয়ে ফেলে বা বিছানা থেকে পড়ে যায় চোখ যেন আঘাত মুক্ত থাকে। ছানি অপারেশনের পর আবারও কি ছানি পড়তে পারে? না, ছানি একবারই পড়ে এবং একবারই লেন্স বসাতে হয়। চলো আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। যেটি হয়, লেন্সটি আমরা একটা স্বচ্ছ প্রাকৃতিক আবরণের উপরে আমরা বসিয়ে দিই, যেটাকে আমরা বলি পোস্টেরিয়র ক্যাপসুল। সেই পোস্টেরিয়র ক্যাপসুলটি ঘোলা হয়ে যেতে পারে, সেটি আমরা ইয়াগ লেজার ক্যাপসুলোটমি করে পরিষ্কার করে দিতে পারি। সেটি কোনো অপারেশন নয়, একটা প্রসিডিওর, মাত্র 2 মিনিট সময় লাগে। ধন্যবাদ স্যার। ছানি অপারেশনের আগে কারো যদি চোখে শুষ্কতা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা চোখের ছানি অপারেশনের পরে চোখের শুষ্কতা হালকা বেড়ে যায়। সেই জন্য আমরা একটা আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ বা কৃত্রিম চোখের অশ্রু ড্রপ আকারে ওষুধগুলোর মধ্যে ইনক্লুড করে রাখি। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই চোখের শুষ্কতার গভীরতা কতটুকু সেটা বোঝবার জন্যে আমরা সবচেয়ে লেটেস্ট পরীক্ষা, যেটা লিপিভিউ 2 ড্রাই আই ডায়াগনস্টিক সিস্টেমের মাধ্যমে নির্ধারণ করে থাকি। এর পরের ছবিতে আমরা দেখব যে শুষ্কতা যদি অতিমাত্রায় হয়, আমরা সবচেয়ে লেটেস্ট যুগান্তকারী ড্রাই আইয়ের যে চিকিৎসা লিপিফ্লো,
সেই চিকিৎসা আমরা করে থাকি। ধন্যবাদ স্যার। অপারেশনের পর একজন রোগী কি স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারবেন? খুবই প্রাসঙ্গিক একটি বিষয়। আমার এখনো মনে আছে, আমি যখন ট্রেনি ছিলাম তখনকার ছানি অপারেশনের পরে একজন রোগীকে বলা হতো যে তরল খাবার গ্রহণ করতে, বা বলা হতো যে শক্ত জিনিস সে চিবাতে পারবে না। কিন্তু এখন আধুনিক ফ্যাকো সার্জারির সময় এখন বলা হয় যে একজন রোগী সকল ধরনের খাবার, অর্থাৎ স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারবেন। তবে তার যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা বা কিডনির কোনো জটিলতা থেকে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার গ্রহণ করা উচিত। অপারেশনের কতদিন পর একজন রোগী স্বাভাবিক কাজকর্ম বা অফিস শুরু করতে পারবেন? দেখো, অপারেশনের প্রথম 7 দিন বাসায় থেকেই নিয়মিতভাবে চোখের ড্রপগুলো দেওয়াটা উচিত। খুব চাইলে 2-3 দিন পরে অফিস করা যায়, তবে বাইরে বেরোলে ধুলোবালি, ধোঁয়া বাতাস বা আঘাতজনিত দুর্ঘটনার সম্ভাবনা রয়ে যায়। সেজন্য আমি মনে করি যে 7 দিন পরে অফিস এবং অন্যান্য কাজকর্ম করা সম্ভব। ধন্যবাদ স্যার। অপারেশনের পর পুরুষেরা যারা দাড়ি কামান বা শেভ করেন তারা কি কবে থেকে শুরু করতে পারবেন? খুবই একটি প্রাসঙ্গিক বিষয়। পুরুষেরা যারা শেভ করতে চান অপারেশনের 1 দিন পরেই তারা সেটি করতে পারবে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, শেভ করার সময় যেন পানির ছিটা যেন চোখের ভেতর প্রবেশ না করে। অন্যান্য শারীরিক জটিলতা থাকলে সেগুলি কি আসলে অপারেশনের পর চালিয়ে যাওয়া সম্ভব? অবশ্যই সেটা চালিয়ে যাওয়া উচিত। যেমন অনেকের ব্লাড প্রেশার রয়েছে, ডায়াবেটিস রয়েছে, উচ্চ রক্তচাপ বা কিডনির জটিলতা, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্যান্য ওষুধগুলো চালিয়ে যেতে হবে। একজন রোগী কতদিন পর ব্যায়াম বা এক্সারসাইজ শুরু করতে পারেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেকে ব্যায়াম করে থাকেন, সেজন্য আমি মনে করি যে হালকা যে সমস্ত ব্যায়ামগুলো আছে সেটা অপারেশনের 7 দিন পরেই করা সম্ভব। কিন্তু ভারী ব্যায়াম যেগুলো, বিশেষ করে দৌড়ানো বা জগিং করা, সেগুলো 2 সপ্তাহ পরেই করা সম্ভব। তবে কেউ যদি সাঁতার করতে চায় তাহলে আমি মনে করি 1 মাস পরেই সাঁতার কাটে। ফ্যাকো সার্জারির কতদিন পর অনেকেই প্রশ্ন করেন যে চোখে মাস্কারা, আইশ্যাডো বা মেকআপ বা আই ক্রিম বা ফেসিয়াল করা যেতে পারে, এটি যদি একটু বলতেন। খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। মেয়েরা তো স্বাস্থ্য খুব পছন্দ করে, তাদের জন্য অত্যন্ত সুসংবাদ যে সেটি তারা 7 দিন পরেই করতে পারবেন। তবে ফেসিয়াল করার সময় একটু সাবধানে থাকা উচিত যাতে চোখে কোনো আঘাত না লাগে। সেজন্য ফেসিয়ালটা আমার মনে হয় 2 সপ্তাহ পরে করাটাই ভালো। আচ্ছা, আসলে অপারেশনের পরে তো আমরা রোগীদেরকে ড্রপ দিয়ে দিই, এই ড্রপ আসলে কতদিন পর্যন্ত কন্টিনিউ করতে হবে? দেখো, আমাদের হাসপাতালে অপারেশনের পরে রোগীদেরকে আমরা একটা ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে দিই, এবং কিভাবে ড্রপ দিতে হয় আমাদের কাউন্সিলররা চমৎকারভাবে বলে দেন। সবসময় মনে রাখতে হবে যে ড্রপগুলো নিয়মিত নির্দেশ মতো দিতে হবে। কখনো ভুলে গেলে যখনই মনে পড়বে ড্রপটি দিয়ে ফেলতে হবে। কখনোই চিকিৎসকের নির্দেশ ছাড়া ড্রপ বন্ধ করা যাবে না। যদি কোনো কারণে চোখে কোনো অস্বস্তি হয়, চোখে দৃষ্টি কমে আসে বা চোখে ব্যথা হয়, অবশ্যই ডাক্তারের সাথে সরাসরি বা টেলিফোনে যোগাযোগ করতে হবে। তার ড্রপগুলো ঠিকমতো দিতে হবে। ধন্যবাদ স্যার। আসলে আজকে আমরা আলোচনা করছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে ছানি অপারেশনের আগে এবং পরে একজন রোগীর কী কী করণীয় সেই বিষয়টি নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি অনেক ভালো থাকবেন। তুমিও ভালো থাকবে। তোমাকেও ধন্যবাদ। RTVর সকল দর্শক এবং RTVকেও ধন্যবাদ। দর্শক, ছানি মানেই যে মানি, সেটি থেকে বেরিয়ে আজকের আধুনিক সময়ে আমরা পৌঁছে গেছি ছানি মানে জানির অধ্যায়। এখন একটুখানি সচেতন হলেই কেউ আর আমাদের ঠকাতে পারেন না। তাই চোখের ছানি সহ অন্যান্য যে কোনো চিকিৎসায় প্রয়োজন সঠিক চিকিৎসক এবং সঠিক চিকিৎসা গ্রহণ করা। সেটি করা গেলেই নিশ্চিত হবে চোখের আলো আর জীবনেরও আলো। সবার জন্য সুস্থ, সুন্দর, সতেজ জীবনের প্রত্যাশায় আজ বিদায় নেব। সবার জন্য শুভকামনা।